আচ্ছা, 5 জন জয়েন করে ফেলছো। একটা কাজ করো, হ্যাঁ, মেসেঞ্জার যে গ্রুপটা আছে গ্রুপটায় একটা মেসেজ দাও যে লাইভ ক্লাস শুরু হয়েছে, সবাই যেন দ্রুত জয়েন করে। আর যারা দেখতেছো, আরেকটা কাজ করবা, কমেন্ট বক্সে একটু জানাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা এবং লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। সো কাজ এখন দুইটা, মেসেঞ্জার গ্রুপটায় বলবা যে লাইভ ক্লাস শুরু হয়েছে, সবাই যেন দ্রুত জয়েন করে। শিট, কারেন্ট চলে গেছে। উম, আচ্ছা, লেখাগুলা এখন কি দেখা যাচ্ছে? একটু অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে আর কি আমাদের দিকে। লেখাগুলা বোঝা যায় কিনা এটা একটু জানাও, আর সাউন্ড শোনা যাচ্ছে কিনা। কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, চলে আসবে আবার কিছুক্ষণের মধ্যেই। আহ, সব ক্লিয়ার ভাইয়া। সো একটু অন্ধকার, হ্যাঁ, কারেন্ট চলে আসছে। ওকে, তো এখন হোপফুলি সব ঠিকঠাক আছে না? সাউন্ড ক্লিয়ার, লেখার অবস্থা মোটামুটি, বা লেখা দেখতে প্রবলেম হচ্ছে, কারেন্ট চলে গেছিল এই কারণে দেখতে প্রবলেম হচ্ছিল, এখন মনে হয় ঠিক আছে লেখা, তাই না? তো একটু কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার আছে, লেখা ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া, এখন ক্লিয়ার। সো ঠিক আছে, আমরা কথা না বলি, 10 জন জয়েন করছে, মেসেজও দিয়ে দিছে, থ্যাংক ইউ খালিদ। সো আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 4। এর আগে গত সপ্তাহে আমরা 3টা লেকচার পড়ছি, সেগুলো ছিল হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি, অর্থনৈতিক রসায়ন, তারপর আরেকটা কি ছিল, ম্যাথে ছিল হচ্ছে ফাংশন। সো এই 3টা লেকচারের পর আজকে আমাদের 4 নম্বর লেকচার, লেকচার নাম হচ্ছে তরঙ্গ। তো অনেকে হচ্ছে আমাদের সাথে রিসেন্টলি জয়েন করছো, এর আগে ক্লাস টাস পাও নাই, আজকে যাদের প্রথম ক্লাস তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় তোমাকে যে প্রশ্নটা দিবে, প্রশ্নের মধ্যে কিন্তু লিখতে হবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, কুয়েটে কিছু এমসিকিউ আছে, বাকি সব জায়গায় কিন্তু টোটালি রিটেন হয়। হ্যাঁ, সো ওই রিটেন প্রশ্নগুলাই পরীক্ষার পদ্ধতিটা হচ্ছে এরকম, প্রশ্নটা উপরে থাকবে, মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে, তোমাকে ফাঁকা জায়গা হচ্ছে লিখতে হবে, এটা আবার ওরা নিয়ে যাবে, জমা দিয়ে দিতে হবে। তো ফাঁকা জায়গা যে খুব বেশি থাকে এরকমটা না, ফাঁকা জায়গা বেশ কমই থাকে। আমি এর আগে যে ক্লাসগুলো করছে ওদেরকে শিখাইছি কিভাবে কম জায়গায় বেশি লেখা লেখা যায়, হ্যাঁ। তো যারা নতুন জয়েন করছো তাদের জন্য আবার ওই টিপসটা, ধরো এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা করতে মোটামুটি একটু বড় হয়ে যাবে, অঙ্কটা এই জায়গার মধ্যে আটবে না, হয়তো পুরোটা পেজ লাগতো, কিন্তু আমরা এই জায়গার মধ্যে আটাই ফেলবো। তার জন্য কি করবো ভাইয়া, খাতাটাকে আমরা এরকম 3টা পার্টিশনে ভাগ করে ফেলবো। তাহলে দেখো, আমরা এখান থেকে লেখা শুরু করব, এই পর্যন্ত লিখবো, তারপর আবার এখানে যাব লিখবো, তারপর আবার এইভাবে যাবো লিখবো, হ্যাঁ। তখন কিন্তু তুমি অনেক লিখে লিখে ফেলতে পারবে। ওকে, সো ঠিক আছে, আমরা অঙ্কটাতে যাই। আমাদের যে অঙ্কটা আজকে আমরা 1 নম্বর কনসেপ্টে নিছি, এটা হচ্ছে তোমরা, মানে আরেকটা কথা বলি নতুন যারা জয়েন করছে তাদের উদ্দেশ্যে, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যারা নেয় তারা কিন্তু বেশ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট বলতে কিরকম, তাদের মোটামুটি বইটা খুব ভালো মতো তাদের পড়া হয়ে যায়, মানে বইয়ের মোটামুটি সবকিছু তুমি পারো। তো ইঞ্জিনিয়ারিং কোচিং এ গেলে তোমাকে যেটা করবে, মানে বইয়ে যেগুলা আছে এইগুলা না, এগুলার আলোকে নতুন ধরনের প্রবলেম তোমাকে সলভ করা শিখাবে। কারণ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাও তাই হবে, বই থেকে তেমন কিছু আসবে না, যেগুলো আসবে এগুলো হচ্ছে তুমি বইয়ের আলোকে নতুন কোনো প্রবলেম সলভ করতে পারো কিনা। এটাই কিন্তু একজন ইঞ্জিনিয়ারের বৈশিষ্ট্য, এটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যাচাই করে, হ্যাঁ। তো আমরা প্রবলেমগুলো এরকমই নিব, হুবহু বইয়ে থাকবে না, বা থাকলেও বই থেকে একটু ঘুরায় পেঁচায়, বাট কনসেপ্টগুলো বইয়ের, হ্যাঁ। তো ওরকম জটিল প্রবলেমগুলো আমরা সলভ করব, সলভ করতে গিয়ে যে কনসেপ্টটা আসবে ওই কনসেপ্টটা আমরা পড়ে ফেলবো, পরে তারপর কনসেপ্টটা সলভ করবো, এরকম, হ্যাঁ। তো বইয়ে একটা কনসেপ্ট আছে তোমার, স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ কি, কিভাবে সৃষ্টি হয় তোমরা জানো, যে একটা অগ্রগামী তরঙ্গ যদি একাধিক অগ্রগামী তরঙ্গ যদি একটার উপর আরেকটা পতিত হয়, মানে তরঙ্গের উপরিপতন ঘটে, তরঙ্গের উপরিপতন যদি ঘটে এইভাবে, বেসিক্যালি বিপরীত দিকে, যদি তরঙ্গের উপরিপতন ঘটে তাহলে কিন্তু একটা স্থির তরঙ্গ সৃষ্টি হয়, হ্যাঁ। তো স্থির তরঙ্গ দুইটা তরঙ্গের উপরিপতনের ফলে সৃষ্টি হয়। আর এখানে যে সমীকরণটা দেওয়া, এটা একটা স্থির তরঙ্গের সমীকরণ। কিভাবে চিনলাম, এখানে খেয়াল করে দেখো যে সমীকরণটা দেওয়া, তো এই সমীকরণটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 5 sin π/x cos 4t π/t। আমরা কি জানি একটা স্থির তরঙ্গের সমীকরণ কি, y ইজ ইকুয়াল টু 2a sin kx cos
ওমেগা টি। এটা হচ্ছে নর্মালি একটা স্থির তরঙ্গের সমীকরণ। আর এখানে যে কেটা আছে, কেটা বেসিক্যালি একটা ধ্রুবক। আমি যদি কমপ্লিট করে সমীকরণটা লিখি তখন হবে এরকম, y ইজ ইকুয়াল টু 2a সাইন 2 পাই বাই ল্যামডা এক্স, আর কজ ওমেগা, ওমেগাটারে ভাইঙ্গা এভাবে লেখা যায় 2 পাই ভি বাই ল্যামডা ইন্টু টি। ওমেগারে ভাইয়া 2 পাই ভি বাই ল্যামডা লেখা যায়। এটা কিভাবে লিখলাম ভাইয়া, এখানে দেখো ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি কি 2 পাই এফ। আবার এফ এর পরিবর্তে কিন্তু আমরা চাইলে ভি বাই ল্যামডা লিখতে পারবো, পারবো না? কিভাবে? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ল্যামডা। হ্যাঁ, সো এখান থেকে এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। সো ওমেগা সমান আমরা লিখতে পারি 2 পাই ভি বাই ল্যামডা। এই কাজটাই করছি, কজ ওমেগা টি, ওমেগা টির জায়গায় 2 পাই ভি বাই ল্যামডা ইন্টু টি। সো এটা হচ্ছে একটা কমপ্লিট স্থির তরঙ্গের সমীকরণ। হ্যাঁ, তো এখানে আমাদের একটা স্থির তরঙ্গ দিছে, দিয়ে বলছে যে একটি সুতা এই সমীকরণ অনুসারে কম্পিত হচ্ছে। হ্যাঁ, তো যেখানে এক্স এবং ওয়াই এর মান সেন্টিমিটারে প্রকাশিত, টি এর মান সেকেন্ডে প্রকাশিত। তো আমাদের বলছে যে দুটি তরঙ্গের সমন্বয়ে উপরের কম্পনটি সৃষ্টি হয়েছে। তো দুইটা তরঙ্গের সমন্বয়ে যে কম্পনটা সৃষ্টি হয় ওইটা কি তরঙ্গ হবে? অবশ্যই স্থির তরঙ্গ। তো এই কম্পনটার তাদের বিস্তার বের করতে হবে এবং বেগ বের করতে হবে। হ্যাঁ, তো বিস্তার এবং বেগ বের করব, তাহলে কি করব ভাইয়া? আমরা জানি একটা আদর্শ স্থির তরঙ্গের সমীকরণ হচ্ছে এটা, আর এখানে যে স্থির তরঙ্গের সমীকরণটা দেওয়া আছে এইটা। তো আমরা এই আদর্শ সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করব। তুলনা করলে দেখো এখানে আমাদের বিস্তার কত আছে, বিস্তার হচ্ছে 2a, কিন্তু এখানে আছে কত, 5। সো আমরা এই সমীকরণের সাথে এটা তুলনা করলে আমরা এরকম বলতে পারি যে এখানে 2a ইজ ইকুয়াল টু 5। এখন কথা হচ্ছে ভাইয়া এই 5 কি মিটারে না সেন্টিমিটারে? খেয়াল করে দেখো এক্স এবং ওয়াই এর মান কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, এটা কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, তার মানে এই মানটা কিন্তু সেন্টিমিটারে। সো 2a ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, 5/2 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের একটা আনসার। বের করতে বলছিল তাদের বিস্তার কত, বিস্তার a ইজ ইকুয়াল টু আমরা পাইলাম 5/2 সেন্টিমিটার। ওকে। আর যারা ক্লাসটা দেখতেছো, আবার বলি তোমরা কিন্তু অবশ্যই ক্লাস করার সময় খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসবা। হ্যাঁ, আর আমি যখন সলভ করব আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করবা। ওকে। আর যদি সলভ করার সময় কোনো কিছু না বুঝো, সলভ করার সময় যদি কোনো কিছু না বুঝো তাহলে হচ্ছে কমেন্ট করবা। আচ্ছা, সাউন্ড কম আসতেছিল, এখন ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, সাউন্ড কম আসলে তোমরা কমেন্ট করবা। হ্যাঁ, আমি পড়ানোর ফাঁকে ফাঁকে হচ্ছে কমেন্টগুলো চেক করব, যদি কোথাও না বুঝো সেটাও বলবা। তো এখানে যে আমরা বিস্তার বের করছি এটা সবাই বুঝছি কিনা, হ্যাঁ, যদি বুঝে থাকি আমরা পরেরটা দেখি। সো পরে বের করতে বলছে হচ্ছে বিস্তারের পরে আমাদের বের করতে হবে ব্যাগ কত, ব্যাগ আমরা বের করব। সো আমরা ব্যাগ বের করতে হলে কি করতে হবে, আরো কিছু কাজ আছে। দেখো ব্যাগটা আমরা বের করব, ব্যাগ বের করার আগে এখানে যে স্থির তরঙ্গ আছে এই স্থির তরঙ্গে দেখো সাইন 2 পাই বাই ল্যামডা এক্স, আর এইখানে কি আছে, এখানে এক্স এর সহগ আছে কত, দেখো সাইন π/3। এইখানে আমাদের এক্স এর সহগ হচ্ছে 2 পাই বাই ল্যামডা, মানে সাইন π/3 এক্স, আর এখানে কত সাইন 2 পাই বাই ল্যামডা এক্স। তাহলে এটার সাথে এটা আমরা তুলনা করলে কিন্তু এরকমটা লিখতে পারি না, যে 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু π/3। এটা কিন্তু আমরা চাইলে লিখতে পারি ভাইয়া। এটা কেন লিখলাম, আমরা ল্যামডা বের করবো এখান থেকে। সো মানে আরেকবার আমি একটু ক্লিয়ার করি, দেখো আমাদের আদর্শ স্থির তরঙ্গের সমীকরণে 2a সাইন 2 পাই বাই ল্যামডা এক্স, সাইন এবং এক্স তাদের মাঝখানে কি আছে, 2 পাই বাই ল্যামডা। এখানে দেখো সাইন এবং এক্স এর মাঝখানে কি আছে, π/3। সো আমরা যেটা করব, এই আদর্শ সমীকরণের সাথে এটা যদি আমরা তুলনা করি তাহলে এখানে x এর সহগ 2 পাই বাই ল্যামডা, এখানে x এর সহগ π/3। সো আমরা 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু π/3 লিখতে পারি। সো এখান থেকে আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 2 পাই বাই পাই ইনটু 3। সো পাই পাই কাটা যাবে, আমরা ল্যামডার ভ্যালু পাবো 2/3। এখন 2/3 মিটারে না সেন্টিমিটারে ভাইয়া? অবশ্যই সেন্টিমিটারে, কেননা x এবং y কিন্তু সেন্টিমিটারে প্রকাশিত। তাহলে আমরা ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম, ল্যামডা হচ্ছে আমাদের 2/3 সেন্টিমিটার। আমাদের কিন্তু বের করতে বলছে ব্যাগ, সো আমরা ব্যাগ বের করব। আমরা যেটা বের করছি বিস্তার বের করছি, তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, ব্যাগ বের করতে হলে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কম্পাঙ্ক। কিভাবে? আচ্ছা, আরেকটা কাজ করে ফেলি, এর সাথে দেখো একটা জিনিস অ্যাড করে দিছি, যে দুটি পর পর নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, এটাও বের করতে হবে। তো এটা কিন্তু আমরা জানি ভাইয়া, যে পর পর দুটি নিস্পন্দ বিন্দুর
পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? λ/2। পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। সো এখানে আমরা ল্যামডার মান পাইছি 2/3, বসাই দেব 2/3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এটার মান কত পাবো? 2/3 ডিভাইডেড বাই 2 যদি আমরা করি, দেখো ভাগ আকারে আছে, যদি গুণ আকারে নেই তাহলে কি হবে তোমার কাটাকাটি করে আলটিমেটলি 3 আসবে, 3 সেন্টিমিটার। এটাও কিন্তু একটা আনসার, এটা হচ্ছে লাস্টেরটার আনসার। পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? আমরা জানি পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। ল্যামডার মান পাইলাম, বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম, আনসার আসলো 3 সেন্টিমিটার। সো এটাও একটা আনসার কিন্তু আমাদের। আর বিস্তার বের করছি, বাকি আছে হচ্ছে বেগ। সো বেগ বের করতে হলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য জানি, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি কম্পাঙ্ক লাগবে। সো কম্পাঙ্ক আমরা বের করব। তার জন্য দেখো এখানে কজের সহগ হচ্ছে 4t পাই, আর এখানে কজের সহগ হচ্ছে 2 পাই ভি বাই ল্যামডা। সো আমরা লিখি এটা এই সমীকরণের সাথে, এটা তুলনা করে পাই 2 পাই ভি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 4t পাই। এই যে ভি বাই ল্যামডা, এটাকে কিন্তু এফ আকারে লেখা যায়, তার মানে 2 পাই এফ ইজ ইকুয়াল টু 4t পাই। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 4t পাই ডিভাইডেড বাই 2 পাই। 2 কাটা যাবে, 2 দিয়ে 4t কে কাটলে পাবো হচ্ছে 20। তার মানে এফ এর ভ্যালু পাচ্ছে কত? 20। 20 কি? 20 হার্টজ। সো দেখো এইবার আমরা কিন্তু তোমার ইয়েগুলো জানি, তরঙ্গ দৈর্ঘ্য জানি, আমরা হচ্ছে কম্পাঙ্ক জানি। এবার কিন্তু আমরা বেগ পেয়ে যাব। সো বেগ ভি ইজ ইকুয়াল টু কি? এফ ল্যামডা। সো এফ এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 20, আমরা ল্যামডার ভ্যালু পাইছি হচ্ছে কত? 2/3। তো আমরা যদি 2/3 ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 20 × 2 মানে 40, 40/3, এবং এটাই হচ্ছে কিন্তু আনসার। তাহলে ইজ ইকুয়াল টু 40/3। আর এখানে খুব ভালো মতো খেয়াল করো, আমরা কিন্তু ল্যামডা যেটা নিয়েছি এটা সেন্টিমিটারে, তাহলে ব্যাগ যেটা পাবো, এই যে ব্যাগের মানটা, এটা কিন্তু মিটার পার সেকেন্ড হবে না, এটা হবে কি? সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, λ6 হবে, λ6 হওয়ার কথা। হ্যাঁ, সরি সরি সরি, আমি ভুল করছি, λ6 হবে। সরি, এখানে ভুল হয়েছে, পাই পাই কাটা গেছে। তো পাই পাই কাটা গেলে 3 × 6, 6 হবে। ল্যামডা ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ওকে, তো ল্যামডা 6 সেন্টিমিটার হলে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব হবে, হ্যাঁ নিস্পন্দ বিন্দুর দূরত্ব হবে 3 সেন্টিমিটার। এটা ঠিক আছে, এখানে 6 বসাই দিব, 6 বসাই দিলে 6/2 3 সেন্টিমিটার। সো ব্যাগের মানটা চেঞ্জ আসবে, হচ্ছে ল্যামডার জায়গায় হবে 6। তাহলে আমরা পাবো 6 দুগুণে কত? 120, তাহলে 120 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আনসার। হ্যাঁ, 120 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে। সো হোপফুলি সবাই বুঝছি। মাঝে মধ্যে হচ্ছে যখন বলো সাউন্ড ক্লিয়ার না, এই নেগেটিভ কথাবার্তাগুলো আসলে মাথায় টেনশন ঢুকে যায়, টেনশনে হচ্ছে আমরা একটু ভুল করে ফেলি। তোমরাও কিন্তু এটা করো, পরীক্ষার হলে দেখবা যখনই মাথায় টেনশন ঢুকে যাবে তখনই কিন্তু তুমি ভুল করে ফেলবা। তো যত বেশি টেনশন ফ্রি থাকা যায়, ঠান্ডা মাথায় করতে হবে। সো এটা হচ্ছে স্থির তরঙ্গের কনসেপ্ট। এইটা তোমার বুয়েট ভর্তি এটা যদি বুঝে যাই তাহলে আমরা পরে চলে যাব। আমি একটা জায়গায় ভুল করছিলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু 6 হবে, 6 সেন্টিমিটার। তারপরে হচ্ছে পরপর নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা পাইছি 3 সেন্টিমিটার, এবং হচ্ছে আমরা এই টি এর সহগের সাথে এখানকার টি এর সহগ তুলনা করছি, তুলনা করে সেখান থেকে কম্পাঙ্ক বের করছি 20, সরি হ্যাঁ 20 হার্জ। তারপর হচ্ছে আমরা ব্যাগ ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, সেটার ভ্যালু আসে 120 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মিটারে নিলে এটা কত হবে? 1.2 মিটার পার সেকেন্ড। 100 দিয়ে ভাগ করলেই কিন্তু মিটার পার সেকেন্ডে চলে যাবে। ওকে, ঠিক আছে। যদি এরকম অঙ্কের মাঝখানে ভুল হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। হ্যাঁ, তো এই গেল হচ্ছে আমাদের 1 নাম্বার কনসেপ্ট, স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ থেকে কিরকম প্রবলেম আসতে পারে এটা আমরা দেখলাম। 2 নাম্বার কনসেপ্টটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। এই ধরনের প্রবলেম কিন্তু ইঞ্জিনিয়ারিং এ প্রচুর আসে, প্রায়ই আসে, র্যাপিডলি আসে। যদিও এই টপিকটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু এরপরেও এটা থেকে প্রশ্ন আসে, কারণ হচ্ছে 9-10-এ এরকম একটা টপিক ছিল। হ্যাঁ, শব্দের তরঙ্গ, প্রতিফলন, সবগুলা মিক্সচার করে একটা প্রবলেম, মিক্সড প্রবলেম, এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো 2 নাম্বার কনসেপ্ট আমরা একটু পড়ি। দেখো বলা, সমুদ্রের তলদেশে কোনো উৎস থেকে 660 হার্জ কম্পাঙ্কের একটা শব্দ সৃষ্টি হয়েছে, এবং এই শব্দটা সমুদ্র পৃষ্ঠ থেকে 1 মিটার উচ্চতায় পৌঁছাইতে 3.33 সেকেন্ড সময় লাগে। তো শব্দের উৎসটি
সমুদ্রের তলদেশে কত গভীরে অবস্থান করে এটা নির্ণয় করতে হবে। মানে ব্যাপারটা এরকম, আমরা এটা তো আমি পিডিএফ অবশ্যই দিয়ে দিব, দিয়ে দিলে তোমরা বুঝবা। ব্যাপারটা হচ্ছে তোমার এরকম অনেকটা, যে ধরো এটা হচ্ছে সমুদ্র, হ্যাঁ, তো সমুদ্রের তলদেশে এখানে একটা শব্দ হয়েছে, তো এখান থেকে শব্দটা তোমার সমুদ্র, সরি একটা কলার ছিল, পজ হয়ে গেছিল। আচ্ছা আমরা যেখানে ছিলাম, সরি আবারও দুঃখিত, একটা কলার ছিল, পজ হয়ে গেছিল। সো কনসেপ্ট হচ্ছে এরকম, ধরে নিলাম এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, সমুদ্রপৃষ্ঠের গভীরে এই জায়গায় ধরা যাক একটা শব্দ হইলো, এই শব্দটা তোমার উপরে উঠলো সমুদ্রপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার, হ্যাঁ 1 কিলোমিটার উপর পর্যন্ত উঠতে এতটুকু সময় লাগে। তো এই তথ্যটুকু কাজে লাগে তোমাকে বের করতে হবে যে শব্দটা যে হয়েছে কতটুকু গভীর হয়েছে, গভীরতাটা বের করতে হবে, হ্যাঁ। তো এটা আমরা বের করব, বের করার জন্য কি করা যায় চলো একটু দেখি। তো আমরা 2 নম্বর কনসেপ্ট সলভ করব, এর পরেরটাতে আমরা যাচ্ছি। সো এরপরে কম জায়গা আমরা কি করব, খাতার মধ্যে 3টা পার্টিশন করে ফেলব। ওকে, সো আমরা একটা কাজ করি, এখানে দেখো খেয়াল করে, যে শব্দটা ছিল আমাদের, এই শব্দটা কিন্তু সমুদ্রের গভীর থেকে সমুদ্র পৃষ্ঠের উপরে আসে। তার মানে কি, শব্দটা প্রথমে তৈরি হয় কোথায়, পানিতে, পানির নিচ থেকে কোথায় আসে, উপরে আসে। তার মানে এই শব্দ যে তরঙ্গটা, এই তরঙ্গের মাধ্যম কিন্তু দুইটা, প্রথম মাধ্যমটা হচ্ছে পানি, দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে কি বায়ু। তাহলে আমরা একটা কাজ করি, আমরা লিখতে পারি না এরকম, এই যদি তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা আমরা জানি বা বের করতে পারি, সেখান থেকে একটা কাজ করা যায়। আর তোমাদের কাছে একটা প্রশ্ন, তাহলে বলো তো, এই যে শব্দ তরঙ্গটা এটা পানি থেকে বায়ুতে আসে, তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে কোথায় শব্দের বেগ বেশি হবে, কোথায় শব্দের বেগ বেশি হবে, পানিতে বেশি হবে নাকি বায়ুতে বেশি হবে? এইটা একটু কমেন্ট করে জানাবা, দেখি কে করতে পারো। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করতেছি। যে প্রশ্নটা আবার বলি, কোথায় শব্দের বেগ বেশি হবে, পানিতে না বায়ুতে? কমেন্ট করে বলো কোথায় শব্দের বেগ বেশি হবে, পানিতে না বায়ুতে, এটা একটু জানতে চাই। আমি তোমাদের যে কোনো একজনের কমেন্ট দেখাই অঙ্কটা সলভ করে চলে যাব। তো কমেন্ট করে বলো যে শব্দের বেগ পানিতে বেশি নাকি বায়ুতে বেশি। যে কোনো একজন কমেন্ট করো অন্তত, শব্দের বেগ পানিতে বেশি না বায়ুতে বেশি, এটা দেখতে যাচ্ছি। আচ্ছা কেউ কমেন্ট করতেছে না, বুঝতেছি না কাহিনী। শব্দের বেগ কোথায়, নাকি কেউ জানো না শব্দের বেগ বায়ুতে বেশি না পানিতে বেশি? এটা তো 9-10-এ পড়ছো, শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি হয়, তরলে তার চেয়ে কম, বায়ুতে সবচেয়ে কম, হ্যাঁ। তো শব্দের বেগ পানিতে বেশি হবে, তো যদি শব্দের বেগ পানিতে বেশি হয়, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তো আমরা এরকম লিখতে পারি, ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো এখানে একটা মান কিন্তু এরকম দেওয়া আছে ব্র্যাকেটে, দেখো যে বায়ু ও পানিতে শব্দ 660 হার্জ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 1.85। তাহলে বায়ু ও পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1.85। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না, ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ ইজ ইকুয়াল টু 1.85। এখানে ল্যামডা ডাব্লিউ হচ্ছে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা এ হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ। সো এইটাকে ভাইকা দেখো আবার এরকম লেখা যাবে, ভি বাই VW বাই এফ মাইনাস VA বাই এফ ইজ ইকুয়াল টু 1.85। খেয়াল করে দেখো, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, সেখান থেকে ল্যামডা সমান ভি বাই এফ লেখা যায়। এখন আমি VW VA লিখছি, কিন্তু FW FA লিখি নাই। কেন লিখি নাই বলতে পারবা? কারণ হচ্ছে তোমরা অলরেডি এটা জানার কথা, যদি ভিন্ন ভিন্ন মাধ্যম হয়, ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ আলাদা হয় কিন্তু কম্পাঙ্ক একই থাকে। ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ আলাদা হয় কিন্তু কম্পাঙ্ক একই থাকে, হ্যাঁ, এই জন্য। সো
এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কম্পাঙ্কের মান কিন্তু আমরা জানি 660 যেখানে দেওয়া আছে। তো আমরা ক্যালকুলেশন করব এখান থেকে ভিডাব্লিউর মান বের হয়ে যাবে। ভিডাব্লিউ তুমি পাবা হচ্ছে এরকম 1551 মিটার পার সেকেন্ড, এই ভ্যালুটা তুমি পাবা ভিডাব্লিউর। হ্যাঁ, তুমি এই জায়গাটুকু ক্যালকুলেশন করবা, এফ এর মান হচ্ছে 660, এটা বসাবা। সো আমরা পাইলাম ভিডাব্লিউ মানে পানিতে শব্দের বেগ 1551 মিটার পার সেকেন্ড। ওকে, সো এইবার মানে ব্যাপারটা আমি আরেকবার এখানে দেখাই। ধরা যাক এটা ছিল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, এখান থেকে গভীরে এই জায়গায় একটা শব্দ সৃষ্টি হয়েছে। তো এই শব্দটা এখান থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠের 1 মিটার উপরে 1 কিলোমিটার উপরে এই পর্যন্ত আসতে সময় লাগে 3.33 সেকেন্ড। ওকে, তো তোমাকে বের করতে হবে এই গভীরতাটা তুমি বের করবা। এখন এইটুকু হচ্ছে কি পানি, সমুদ্রের নিচে আছে, এইটুকু হচ্ছে বায়ু। তাহলে আমরা বের করছি পানিতে শব্দের বেগ হচ্ছে এতটুকু। হ্যাঁ, তাহলে আমরা যদি সামহাও বের করতে পারি এই পানি থেকে সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত আসতে সময়টা কতটুকু লাগে, এটা যদি বের করতে পারি তাহলে দেখো বেগ পাইছি এখানে, পানিতে শব্দের বেগ কত আর এখান থেকে এই পর্যন্ত সময়টা কত লাগে, এটা যদি বের করতে পারি তাহলে বেগের সাথে সময় গুণ করে দিলেই কি আমরা এই গভীরতাটা পেয়ে যাব। তো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসতে সময়টা কত লাগে সেটা বের করা। তো সেটা বের করার জন্য আমরা কি করব, দেখো আমরা একটা কাজ করতে পারি। এই প্রশ্নে খেয়াল করে দেখো আরেকটা তথ্য কিন্তু দিয়ে দিছি যে বাতাসে শব্দের বেগ, বাতাসে যে শব্দটা নিচের থেকে আসতেছে বাতাসে তার বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আবার আমরা এটা জানি যে সমুদ্র পৃষ্ঠ থেকে সে কতটুকু উপরে ওঠে, 1 কিলোমিটার উপরে ওঠে। তাহলে এই 1 কিলোমিটার শব্দ কোন মাধ্যমে যায়, বায়ু মাধ্যমে না? এই উপরের সমুদ্র পৃষ্ঠ থেকে 1 কিলোমিটার পর্যন্ত এটা কিন্তু বায়ু মাধ্যমে যায়। হ্যাঁ, তাহলে আমরা এরকমটা কিন্তু লিখতেই পারি যে বায়ুতে বায়ুতে 1 কিলোমিটার উচ্চতায় উঠতে সময়, বায়ুতে 1 কিলোমিটার উচ্চতায় উঠতে সময়টা কত লাগে। তো সময় মানে কি দূরত্ব বাই বেগ। সো দূরত্ব কতটুকু উপরে উঠতেছে বায়ুতে 1 কিলোমিটার, 1 কিলোমিটারে কত মিটার, 1000 মিটার। আর বেগটা কত, বায়ুতে শব্দের বেগ এই যে এখানে দেওয়া আছে, বায়ুতে শব্দের বেগ দিয়ে রাখছি 330 মিটার পার সেকেন্ড। তো এখানে বসাবো 330 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করলে আনসারটা আসবে এরকম 3.0303 সেকেন্ড। তাহলে এই সময়টা হচ্ছে লাগে সমুদ্র পৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উপরে উঠতে। হ্যাঁ, তাহলে আমরা খেয়াল করছি সমুদ্র পৃষ্ঠের একদম গভীর থেকে 1 কিলোমিটার পর্যন্ত উঠতে সময় লাগে কত, 3.33 সেকেন্ড। এটা প্রশ্নে দেওয়া আছে। হ্যাঁ, 3.33 সেকেন্ড। সমুদ্রের একদম গভীর থেকে 1 কিলোমিটার উপর পর্যন্ত উঠতে সময় লাগে 3.33 সেকেন্ড, এবং সমুদ্র পৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উঠতে সময় লাগে এটা। তাহলে এখান থেকে আমরা যদি এই 3.33 সেকেন্ড থেকে এই সময়টা বাদ দেই তাহলেই কিন্তু আমরা এই সময়টা পেয়ে যাব। তার মানে আমরা বলতে পারি সমুদ্রের তলদেশ থেকে পৃষ্ঠে উঠতে সময়, সমুদ্রের তলদেশ থেকে পৃষ্ঠে উঠতে সময় কতটুকু লাগবে, এই টোটাল সময়টা 3.33 মাইনাস 1 কিলোমিটার উঠতে যে সময়টা লাগে সেটা হচ্ছে আমরা এখানে বের করছি 3.0303। সো আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আনসার পাবো হচ্ছে 0.3 সেকেন্ড। তার মানে সমুদ্রের গভীর থেকে সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত আসতে সময় লাগে 0.3 সেকেন্ড। এখন এইখান থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে এই সমুদ্রের গভীর থেকে সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত আসতে সময় লাগে 0.3 সেকেন্ড। আর এইখানে মাধ্যমটা কি থাকে, পানি। সমুদ্রের ভেতরে গভীরে অবশ্যই পানি থাকবে। সো পানিতে শব্দের বেগ কত এটা কিন্তু আমরা এখানে বের করে রাখছি। তাহলে আমরা বলতে পারি না এই গভীরতাটুকু কত, তাহলে আমরা বলতে পারবো যে সমুদ্রের গভীরতা ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। বেগ কত, বেগ এই যে এখানে আমরা পাইছি পানিতে বেগ হচ্ছে 1551 ইন্টু এখান থেকে সমুদ্রের গভীর থেকে এই পর্যন্ত আসতে সময়টা পাইছি কত, 0.3 সেকেন্ড, 0.3। সো ক্যালকুলেটর চাপলে এবার আমরা পেয়ে যাব এরকম 465.3 মিটার। সো এটা হচ্ছে আনসার, সমুদ্রের কতটুকু গভীর থেকে শব্দটা উৎপন্ন হয়েছে বা সমুদ্রের গভীরতাটা কত সেটা হচ্ছে 465.3 মিটার। সো বেশ ভালো রকমের কনসেপচুয়াল একটা প্রবলেম ছিল। আশা করি এটা বুঝছো। আমি সর্বোচ্চ সহজভাবে যেভাবে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, বেশ কয়েকজন তোমাদের সাথে আছে, ওরা হচ্ছে 21 ব্যাচের, যেমন
খালিদ, আসিফ। আসিফ তুমি বুঝতেছো কি না একটু জানাইও, হ্যাঁ? তোমার সাথে যারা আছে ম্যাক্সিমামই হচ্ছে 20 ব্যাচের, মানে এইচএসসি দিবে এবার। আর তুমি হচ্ছে এইচএসসি 21 ব্যাচের, আরো কয়েকজন আছে আমি নাম ভুলে গেছি। খালিদের নামটা মনে আছে, ও রিসেন্টলি জয়েন করছে। তো খালিদ তুমি একটু কমেন্ট করে জানাইও যে প্রবলেমটা বুঝছো কিনা, হ্যাঁ? আর ক্লাস শেষে হচ্ছে আমি পুরো লেকচারে যে প্রশ্নগুলো এগুলো পিডিএফ করে হচ্ছে দিয়ে দিব, হ্যাঁ? কোনো অসুবিধা নাই। আচ্ছা, একটু ঝাপসা হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে আমরা 2 নাম্বার কনসেপ্টটা সলভ করলাম। তারপর আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল সম্পর্কিত। সো এখানে কনসেপ্ট 3, সেটা বলা হচ্ছে ফাঁকা মাঠে অনুষ্ঠিত কনসার্টে, ফাঁকা মাঠে একটা কনসার্ট হচ্ছে, কনসার্টে একটা লাউড স্পিকার 250 ওয়াট ক্ষমতার শব্দ উৎপন্ন করে, হ্যাঁ? সো লাউড স্পিকার হতে 20 মিটার ও 30 মিটার দূরে শব্দের তীব্রতা কত হবে এটা বের করতে হবে, এবং এই 10 মিটার ব্যবধানে শব্দের ধ্বনি ডেসিমেলে কতটুকু হ্রাস পাবে, ডেসিবেলে কতটুকু হ্রাস পাবে সেটা বের করতে হবে। স্যার ডেসিবেল কিসের একক? তীব্রতা লেভেলের একক। সো আমাদের বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে কি, শব্দের লাস্টের অংশটুকুর জন্য শব্দের তীব্রতা লেভেল বের করতে হবে। সো এটা আমরা করব, প্রথম অংশটুকু করি। সো খাতার জায়গা কম থাকলে ভর্তি পরীক্ষা আমরা কি করব, এরকম পার্টিশন করে নিব। সো দেখো, আমার কিন্তু খাতা বেশি লাগলে সমস্যা নাই, কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে ক্লাসে তোমাদের এই কম জায়গায় কিভাবে করতে হয় সেটা করানো শিখাইতেছি, যেন তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। আর তোমরাও কিন্তু হোমওয়ার্ক যখন দেখাবা চেষ্টা করবা এইভাবে করার, তাহলে এখন থেকে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে এবং পরীক্ষার হলে বেশ ভালো কাজে দিবে। ওকে, সো 3 নাম্বারটা আমরা সলভ করি। তো এখানে আমাদের একটা ক্ষমতা দেওয়া আছে, 250 ওয়াট ক্ষমতার শব্দ তৈরি হয়, সেখান থেকে 20 মিটার দূরে এর তীব্রতা কত হবে সেটা বের করতে হবে। আমরা ভাইয়া দেখো এরকম একটা ইকুয়েশন জানি, আই ইজ ইকুয়াল টু পি বাই 4 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে শব্দের তীব্রতার সমীকরণ যখন ক্ষমতা দেওয়া থাকে। তাহলে দুইটা দূরত্ব আমাদের দেওয়া আছে, একবার হচ্ছে 20 মিটার দূরে, একবার হচ্ছে 30 মিটার দূরে, শব্দের তীব্রতা কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা বের করি 20 মিটার দূরে, এটাকে ধরলাম I1, তাহলে I1 ইজ ইকুয়াল টু পি বাই 4 পাই আর1 স্কোয়ার। সো পি হচ্ছে কত, 250 ওয়াট, 250 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর1 স্কোয়ার। সো আর1 এর জায়গায় আছে হচ্ছে 20 মিটার, সো আমরা বসাই দেবো 20 স্কোয়ার। তো এখানে আনসারটা কত আসে তোমরা একটু বলবা ক্যালকুলেটারে, ক্যালকুলেটারে চাপো, বসায় বলো আনসারটা কত আসে, আমি আনসার দেখবো কিন্তু। আবার I2 যখন বের করব তখন পি বাই 4 পাই আর2 স্কোয়ার, তাহলে পি এর ভ্যালু হচ্ছে 250 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর2 ভ্যালু হচ্ছে 30 মিটার, সো 30 স্কোয়ার। সো এখানেও একটা ভ্যালু আসবে, এটাও কত হবে আমরা দেখবো, হ্যাঁ? সো ক্যালকুলেটরটা হাতে নাও, নিয়ে অঙ্কগুলো করো, আনসারগুলো কত আসে বলো, আমিও চেষ্টা করতেছি পাশাপাশি। তো উপরে আছে হচ্ছে 250 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 20 স্কোয়ার। সো যদি ক্যালকুলেশন করি এখানে ছোট একটা মান আসবে, মানে আসবে হচ্ছে 0.0497। আর বের করছি কি আমরা শব্দের তীব্রতা, শব্দের তীব্রতার একক কি ভাইয়া, ওয়াট পার মিটার স্কোয়ার। সো আমরা 20 মিটার দূরে এই যে শব্দটা ওর তীব্রতা পাচ্ছি এটা, আবার 30 মিটার দূরে এই শব্দের তীব্রতাটা কত হবে এটাও আমরা বের করব। যদি আমরা ক্যালকুলেশন করি এখানে শব্দের তীব্রতাটা পাবো 0.0221 ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, সো আমরা 20 মিটার দূরে তীব্রতা কত হবে, 30 মিটার দূরে তীব্রতা কত হবে সেটা পেয়ে গেলাম। এখন বের করতে বলছে এই 10 মিটার ব্যবধানে, এই যে 20 মিটার থেকে 30 মিটার দূরে গেল, তাহলে শব্দের ধ্বনি ডেসিবেলে কতটুকু হ্রাস পাইছে। সো এইটা তুমি দুইভাবে করতে পারো, এক, এই তীব্রতার জন্য তীব্রতা লেভেল কত তুমি বের করে ফেলতে পারো, তীব্রতা লেভেল বের করা তো তোমরা পারো। আবার এই তীব্রতার জন্য তীব্রতা লেভেল কত বের করতে পারো, সেইখান থেকে পার্থক্য বের করতে পারো। আমি এত বড় করে করবো না, আমি এইভাবে করি দেখো, বি তীব্রতা লেভেল বিটা ইজ ইকুয়াল টু 10 লগ তোমার I2 বাই I1, I2 বাই I1। সো আমি যদি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে আমরা পেয়ে যাব 10 লগ I2, I2 হচ্ছে উপরে, তাহলে
10 log I2 হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পাইছি কত 0.0221 ডিভাইডেড বাই 0.0497। তো যদি ক্যালকুলেটর চাপি তাহলে আসবে হচ্ছে এই যে I2 ভ্যালু বসাইছি 0.0221, I1 এর ভ্যালু বসাইছি 0.0497 ইজিক্যাল টু আসবে -3.51। মাইনাসটা দিয়ে কি বোঝাচ্ছে ভাইয়া? হ্রাস পাইছে। এখানেও কিন্তু তাই জানতে চাইছে কতটুকু হ্রাস পাবে শব্দ থেকে। এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার বোঝা যে তুমি উৎস থেকে যত দূরে যাইতে থাকবা শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল দুইটাই কিন্তু হ্রাস পাবে। সো এখানে আনসারটা আসবে -3.51। তাহলে তুমি কি বলবা? 3.51 ডেসিবেল হ্রাস পাবে। ওকে, সো তুমি এইভাবে চাইলে করে ফেলতে পারো। তো এই হচ্ছে আমাদের 3 নাম্বার কনসেপ্ট। আচ্ছা, তোমরা কেউ কোনো কমেন্ট টমেন্ট করতেছো না? খালি তোমার বলছিলাম কমেন্ট করে জানাইতে যে তুমি সব ঠিকঠাক বুঝতেছো কিনা। আর প্রশ্নের উত্তর করলো কমেন্টে উত্তর পাচ্ছি না, কি ব্যাপার? মানে ঝামেলা নাকি? শোনা যাচ্ছে না ঠিক মতো নাকি কোনো সমস্যা? তাহলে একটা কমেন্ট করো অন্তত যে ভাই সব ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার, লেখা বোঝা যাচ্ছে। তোমাদের রেসপন্স না পাইলে তো আমি কি বুঝবো যে কি হইতেছে না হইতেছে? তো কিছুই বোঝা যাচ্ছে না। তোমরা বলো কমেন্টে যে বুঝছি, বা বলো সাউন্ড ক্লিয়ার, লেখা বোঝা যাচ্ছে, এগুলো একটু জানাও। না জানাইলে তো কনফিউজড হয়ে যাবো না? তো 3 নাম্বার কনসেপ্ট গেল। এর পরের কনসেপ্টে আমরা যাব 4 নাম্বার কনসেপ্ট, 5 নাম্বার কনসেপ্ট। 4 নাম্বার কনসেপ্টটা তোমাদের মধ্যে থেকে একজনের রিকোয়েস্টে নেওয়া। এটা হচ্ছে নুহারা, ও রিকোয়েস্ট করছিল এইরকম একটা প্রবলেম যেন নেই। তো 4 নাম্বার প্রবলেম খুবই সহজ একটা প্রবলেম। তার আগে আমি একটু কমেন্ট দেখতে চাই তোমাদের, বুঝছো কিনা যে 3টা কনসেপ্ট করাইলাম, এবং হচ্ছে লেখা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে বলো। আমি তোমাদের কমেন্ট দেখবো, কমেন্ট দেখেই কিন্তু পরের কনসেপ্টটা শুরু করব। হ্যাঁ, তো ক্লাস কিন্তু বড় হয়ে যাবে, দেরি হবে। সো তোমরা দ্রুত কমেন্ট করো, কমেন্ট দেখেই আমি হচ্ছে পড়ানো শুরু করবো আবার। আচ্ছা, 13 জন মানুষ দেখতেছো কিন্তু একজনও কমেন্ট করতেছো না, কি ব্যাপার? কথা শোনা যাচ্ছে না? তো যারা দেখতেছো, সুবহা, সাকিব, খালিদ, সাফা, তারপর কে বোঝা যাচ্ছে না, নিহাল, সামিহা, একটু কমেন্ট করো যে সব ঠিক আছে। ও, কমেন্টগুলো আমার কাছে শো করতেছে না এরকম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কমেন্টগুলো পাচ্ছি, এখন পাচ্ছি, উপরের দিকে ছিল। হ্যাঁ কমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, সো হোপফুলি এখনো ক্লিয়ার আছে। ওকে, সো আমরা পরেরটাতে যাই। 4 নম্বর কনসেপ্ট। এখানে বলা যে একই সরল রেখায় গতিশীল দুইটা সাইন সদৃশ তরঙ্গ, উভয়ের বিস্তার হচ্ছে 0.5 মিটার এবং কম্পাঙ্ক হচ্ছে 80 হার্জ। মানে উভয়ের দুইটা তরঙ্গ আছে, সাইন সদৃশ তরঙ্গ, দুইটা তরঙ্গ, দুইটারই বিস্তার এবং কম্পাঙ্ক সমান। তো যদি এমন হয় তাহলে এদের দশা পার্থক্য আবার 60 ডিগ্রি, মানে এরা 60 ডিগ্রি দশা পার্থক্যের ব্যবধানে একটা তরঙ্গ সঞ্চারিত হচ্ছে। তো তরঙ্গ দুটির মিলিত, তরঙ্গ দুইটা যখন মিলিত হবে তখন তাদের কম্পাঙ্ক কত এবং বিস্তার কত। তো তোমরা ভৌতালোক বিজ্ঞান এটা পড়ে থাকবা। দুইটা তরঙ্গ, আলোক তরঙ্গ হইতে পারে, শব্দ তরঙ্গ হইতে পারে, দুইটা তরঙ্গ মিলে ব্যতিচারের সৃষ্টি হয়। দুইটা তরঙ্গ মিলে যখন তোমার উজ্জ্বল আলোর বেলায় যখন উজ্জ্বল আলো সৃষ্টি করে তখন গঠনমূলক ব্যতিচার বলে, দুইটা জিনিস যখন অন্ধকার অঞ্চল সৃষ্টি করে তখন তাকে ধ্বংসাত্মক ব্যতিচার বলে। তার মানে দুইটা তরঙ্গ মিলে কিন্তু ব্যতিচার গঠিত হবে। তো যেহেতু ব্যতিচার হবে এবং তাদের কম্পাঙ্ক হচ্ছে দুইটারই 80 হার্জ, তাহলে আমরা এটা লিখে দেই, যেহেতু বলে দিছে কিন্তু দুটির মিলিত ক্রিয়ার, সো দুটি মিলিত হইলে কি হবে? মিলিত ক্রিয়ায় ব্যতিচার সৃষ্টি হবে। যেহেতু দুটি তরঙ্গের মিলিত ক্রিয়ায় ব্যতিচার সৃষ্টি হবে, সুতরাং লব্ধি কম্পাঙ্ক এফ আর ইজ ইকুয়াল টু F1 প্লাস F2 ডিভাইডেড বাই 2। এটা তোমরা মনে রাখবা, এটা বইয়ে কিন্তু সরাসরি বলে দেওয়া নাই, কিন্তু তোমার তো উড বি ইঞ্জিনিয়ার্স, সো তোমাদের কিন্তু এইগুলো জানা থাকা লাগবে। দুইটা তরঙ্গ যদি কখনো মিলে ব্যতিচার সৃষ্টি করে তখন তাদের লব্ধি তরঙ্গ হয়, দুইটার কম্পাঙ্ককে যোগ করতে হয়, 2 দিয়ে ভাগ করে দিতে হয়।
হ্যাঁ। সো এখানে দুইটা তরঙ্গের কম্পাঙ্ক 80 হার্জ। সো আমরা পাবো হচ্ছে 80 প্লাস 80 ডিভাইডেড বাই 2 মানে কত আসবে? 80 হার্জই আসবে। সো দুইটারই তরঙ্গ হবে কত? 80 হার্জ। এখন এইখানে কিন্তু আমি পার্টিশন করি নাই কারণ হচ্ছে অঙ্কটা খুব ছোট, এই জায়গাটুকুর মধ্যে হয়ে যাবে, এই জন্য পার্টিশন করি নাই। সো লব্ধি কম্পাঙ্ক যেটা জানতে চাইছিল, দুটি মিলিত ক্রিয়ার কম্পাঙ্কটাই লব্ধি কম্পাঙ্ক, আমরা ক্যালকুলেশন করে পাইলাম সেটা হবে 80 হার্জ। বের করতে হবে তাদের বিস্তারও। তো বিস্তারের একটা সূত্র কিন্তু আছে যে লব্ধি বিস্তার এ ইজ ইকুয়াল টু রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos থিটা। এটা বইয়ে আছে, বাট অঙ্ক টঙ্ক তোমরা একাডেমিকে ওরকম করা হয় না, কিন্তু এডমিশনে কিন্তু এটাও লাগবে, এই সূত্রটা খুব বেশি কাজে লাগবে। সো বলে দিছে দুইটা যে তরঙ্গ আছে, দুইটা তরঙ্গেরই বিস্তার 0.05 মিটার, কিন্তু তাদের দশা পার্থক্য কত? 60 ডিগ্রি। এইখানে এই যে থিটাটা, এটা হচ্ছে তাদের দশা পার্থক্য। সো আমরা মানগুলা বসাই দিই, 0.05 স্কয়ার প্লাস 0.05 স্কয়ার প্লাস 2 ইন্টু 0.05 ইন্টু 0.05 কজ কত ডিগ্রি? 60 ডিগ্রি। সো এটা তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আনসারটা কত আসবে আমি আসলে লিখে রাখি নাই, ক্যালকুলেশন করে দেখবা আনসারটা কত আসে, এটা ক্যালকুলেটরে বসাবা, বসাই আনসারটা এইখানে দেওয়ার চেষ্টা করবা, দিলে যেটা আসবে সেটাই কিন্তু আনসার। সেটাই হচ্ছে দুটি মিলিত ক্রিয়ার বিস্তার, লব্ধি বিস্তার যেটাকে আমরা বলি, লব্ধি বিস্তার, এই সূত্রটাও কিন্তু মনে রাখতে হবে। তো এগুলা কিন্তু একাডেমিক ওরকম নাই, বেশ নতুন নতুন কনসেপ্ট, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভর্তি পরীক্ষা এগুলো কিন্তু প্রায়ই আসে, রেপিডলি আসে। হ্যাঁ, ওকে। সো এটা গেল, 4 নাম্বার গেল, হোপফুলি সবাই বুঝছো। এরপর আমরা হচ্ছে 5 নাম্বারটা দেখব। 5 নাম্বার কনসেপ্ট হচ্ছে এমন একটা কনসেপ্ট, তোমরা এই চ্যাপ্টারে তরঙ্গের শেষের দিকে টানা তারের আর কম্পনের নাম শুনে থাকবা, যে একটা তারকে যখন টানা দেওয়া হয় সেখান থেকে তোমার একটা কম্পাঙ্কের সৃষ্টি হয়। সো সেই কম্পাঙ্ক বের করা যায়, বিভিন্ন সূত্র আছে একটা, যে এফ ইজ ইকুয়াল টু 1/2L রুট ওভার টি বাই মিউ। হ্যাঁ, তো এরকম সূত্র আছে। আর এখানে যে কনসেপ্টটা দিছি, এখানে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারেও একটা কনসেপ্ট কাজে লাগবে। তো আমরা প্রবলেমটা সলভ করি, চলো। ঘনত্ব দেওয়া আছে যে এতটুকু ঘনত্ব বিশিষ্ট একটি তারকে 100 সেন্টিমিটার দূরে একটি দৃঢ় অবলম্বনে রাখা হলো। তারটিতে এমন টান প্রয়োগ করা হলো যাতে 0.05 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। তারে আর কম্পনের ন্যূনতম কম্পাঙ্কের মান লিখো। মানে ধরো এরকম যে এখানে একটা দৃঢ় অবলম্বন আছে, সেইখানে হচ্ছে একটা তারকে এইভাবে টানা দিলাম, টানা দিয়ে এখানে একটা টান বল প্রয়োগ করলাম। সো এখানে যদি টান বল প্রয়োগ করি, এই যে তারটা আছে তারের দৈর্ঘ্য একটু বেড়ে যাবে, এখানে বলা যে তারের একটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। সো একই সাথে এখানে টানা তারের আর কম্পন সৃষ্টি হবে, একই সাথে দৈর্ঘ্য বৃদ্ধি হবে। আমাদের বের করতে হবে এই তারটাকে এত বলের যদি টানা দেই আমরা, তাহলে তার আর কম্পনের ন্যূনতম কম্পাঙ্কের মান কত হবে, মানে মিনিমাম কতটুকু কম্পাঙ্ক হবে তার। সো আমরা জানি কম্পাঙ্ক কিভাবে বের করতে হয়। কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 1/2L রুট ওভার টি বাই মিউ। এটা কিন্তু আমরা জানি যে কম্পাঙ্ক ইজিক্যাল টু হচ্ছে এটা, এই সমীকরণ দিয়ে কিন্তু কম্পাঙ্ক বের করতে হয়। এখন ঝামেলা হচ্ছে এখানে কিছু কিছু মান দেওয়া নাই, যেমন তোমার দেখা মনে হইতে পারে এটার তো ভর দেওয়া। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই সমীকরণে কোনটা আসলে কি। এফ তো হচ্ছে কম্পাঙ্ক, আমরা বের করবো 1/2L। এলটা হচ্ছে এই যে তারটা আছে তারের দৈর্ঘ্য, টিটা হচ্ছে টান, এই তারের উপর কতটুকু বল প্রয়োগ করে টানতেছি সেইটা, আর মিউটা হচ্ছে তোমার, আচ্ছা এটা কিন্তু আমি এইভাবে দেখাইছি, এরকম ভাবে হইতে পারে, এদিকে না হয়ে কিন্তু উল্টাভাবে হইতে পারে, এই দিকেও হইতে পারে, তারটাই বড় বড় থাকতে পারে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, সো টিটা হচ্ছে কি টান, কতটুকু টান তারের উপর প্রয়োগ করা হয়। মিউটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর। একক দৈর্ঘ্যের ভর কি জিনিস? ধরো তোমার কাছে 2 মিটার লম্বা একটা তার আছে, 2 মিটার লম্বা তার, এই তারের ভর হচ্ছে 10 কেজি, সাপোজ কথার কথা 10 কেজি। 2 মিটার ভরের দৈর্ঘ্যের ভর যদি হয় 10 কেজি, তোমার দরকার 1 মিটার দৈর্ঘ্যের ভর কত? 1 মিটার দৈর্ঘ্যের ভর কত হবে? 10/2 মানে কত? 5 কেজি। এই যে 5 কেজিটা, এটা হচ্ছে মিউ। তো মিউর পরিচয় কি? একক দৈর্ঘ্যের ভর। এখন ঝামেলা হচ্ছে এই ভরগুলো আসলে দেওয়া নাই, না দিয়ে থাকলে আমরা এখন কিভাবে বের করব। সো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে, আবার ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, আমরা এরকম একটা ফর্মুলা জানি নিশ্চয়ই, y ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল, এরকম একটা ইকুয়েশন কিন্তু আমরা অবশ্যই জানি। সো এইখানে যে এফটা, এই এফটাই কিন্তু এখানে যে টান বলটা প্রয়োগ করছে, টান বল টিটা, সো এটাকে এফটাকে আমি টি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু
TL ডিভাইডেড বাই এ স্মল এল। হ্যাঁ, সো এইখান থেকে তাহলে টি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? টি ইজ ইকুয়াল টু লিখতে পারবো ওয়াই এ স্মল এল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এরকম কিন্তু চাইলে লিখতে পারি। হ্যাঁ, তো আমরা যেটা করছি ইয়ং এর গুণাঙ্কের যে সমীকরণটা, ওইখানে বলটাকে টান বল টি দ্বারা প্রকাশ করছি এবং টি সমান সমান এই জিনিসটা লিখছি। তো আমাদের যদি কম্পাঙ্কটা বের করতে হয় তাহলে কি করতে হবে? টি বাই মিউর ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, তো আমরা আরেকটা কাজ করি, দেখো আমরা জানি ভর এম সমান সমান কি রো ভি। এখন এইখানে যে মিউটা আছে, মিউটা কি একক দৈর্ঘ্যের ভর, তার মানে এই ভরটাকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেই তাহলে তো একক দৈর্ঘ্যের ভর মিউ হয়ে যাবে। তাহলে এদিকেও কি করা লাগবে? দৈর্ঘ্য দিয়ে ভাগ করা লাগবে। এখন দেখো এম বাই এল মানে কি মিউ ইজ ইকুয়াল টু রো থাকবে ভি বাই এল। আয়তনকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে মিউর ভ্যালুটা পাচ্ছি কত? রো এ। তাহলে মিউর ভ্যালু পাচ্ছি রো এ, টি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে এটা। তাহলে আমরা এখানে তো টি বাই মিউ লাগবে আমাদের, তাহলে আমরা যদি টি বাই মিউ বের করতে চাই তাহলে টি বাই মিউ ইজ ইকুয়াল টু কি? টি হচ্ছে এটা ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, মিউটা হচ্ছে কি রো এ। তাহলে এ এ কাটা চলে যাবে, আমাদের কি থাকবে আলটিমেটলি? ওয়াই স্মল এল রো ক্যাপিটাল এল, এটা কিন্তু থাকবে, এইটাই কিন্তু হবে টি বাই মিউর মান। তো এবার দেখো টি বাই মিউর মানটা আমরা এটাকে দিয়ে রিপ্লেস করতে পারি এবং এইখানে যে জিনিসগুলো দরকার সবগুলোর মান কিন্তু আমরা জানি। ওয়াই এর ভ্যালু দেওয়া হচ্ছে 2 × 10⁻11, স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 0.05 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে বসাবো। রো হচ্ছে ঘনত্ব, এই যে ঘনত্ব দেওয়া আছে। তারপর এল, এই এলটাও কিন্তু আমাদের জানা আছে। এই এলটা, হ্যাঁ এই এলটা সরাসরি জানা নাই, তবে আমরা এখান থেকে বের করতে পারবো যে এই যে তারটা, তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.05 সেন্টিমিটার হয়েছে। কার 0.05 সেন্টিমিটার? এল এর 0.05 সেন্টিমিটার। পরে কাটাকাটি চলে যাবে। সো আমরা এই ভ্যালুটা এখানে বসাই। তো বসাইলে আমরা পাবো এফ ইজ ইকুয়াল টু 1/2L রুট ওভার টি বাই মিউ। সো রুট ওভার টি বাই মিউটা আমরা এই ফর্মেট দিয়ে বের করব। সো এটা হইলে এই যে টি বাই মিউ, এটাকে আমরা এটা দিয়ে রিপ্লেস করতে পারি, ওয়াই স্মল এল ডিভাইডেড বাই রো ক্যাপিটাল এল। এবার কিন্তু তুমি সবগুলার মান জানো, এই মানগুলো জাস্ট এই যে এখানে ওয়াই এর ভ্যালু আছে, স্মল এল আছে, ক্যাপিটাল এল কে এল ধরবা, কাটাকাটি চলে যাবে, রো এর ভ্যালু আছে বসাই দিবা, বসাই দিলেই কিন্তু তোমার আনসারটা চলে আসবে। তো তুমি যদি ক্যালকুলেশন করো আনসারটা আসবে হচ্ছে এইরকম 12820.51, এত হার্জ, এটা হচ্ছে আনসার। হ্যাঁ, সো এই ধরনের প্রবলেম ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু খুব র্যাপিডলি আসা থাকে। তোমরা শুধু ইঞ্জিনিয়ারিং না, যারা এই যে কয়েকজন একাডেমিকে আছো তাদেরও কিন্তু খুব হেল্পফুল হবে। তোমার একাডেমিক পরীক্ষায় কিন্তু সৃজনশীল দিতে পারে, সৃজনশীলে কিন্তু মিক্সড আপ করে দেয়। সো এই চ্যাপ্টারের কনসেপ্ট টানাতারের আর কম্পন এবং হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক দুইটা যদি মিক্সড করে সৃজনশীল দেয় এভাবে কিন্তু দিতে পারে। হ্যাঁ, সো এটা তোমরা কনসেপ্টটা বুঝে গেলে হোপফুলি আনসার করতে পারবা। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের 5টা কনসেপ্ট। এখন তোমাদের কিন্তু হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক কি বলতো? আমি হচ্ছে এটা লিখার আগে যে কনসেপ্টগুলো লিখে রাখছিলাম ওইটার একটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, এই পোস্টেরই মানে এই লাইভেরই কমেন্টে আমি দিয়ে দিব লিঙ্কটা। ওইখান থেকে তোমরা লিঙ্কটা ডাউনলোড করবা, এই প্রবলেমগুলো উঠাবা, উঠায়ে আমি যেভাবে সলভ করছি তুমি এরকমভাবে সলভ করবা, সলভ করে হচ্ছে আমাকে দেখাবা। আর তুমি চাইলে এই তরঙ্গ চ্যাপ্টারের নোট, তো তুমি চাইলে আরও কিছু সূত্র বা ট্রিক্স বা যদি কোনো কিছু তুমি অ্যাড করতে চাও নোটে চাইলে তুমি অ্যাড করতে পারো। অ্যাড করে সুন্দর করে নোটটা করে আমাকে ইনবক্সে দেখাবা, অথবা এইচএসসি এডুকেশন বাংলাদেশ নামে আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে পোস্ট করে দিবা। পোস্ট করে দেওয়ার সময় তুমি নোটটা যে করবা, তোমার নোট অন্য কেউ তার নামে চালাই দিতে পারে, তার জন্য নোটে প্রতি পেজে তুমি একটা করে হচ্ছে ইয়ে রাখবা, তোমার তোমার নাম থাকবে, আমাদের যে গ্রুপটা আছে ইঞ্জিনিয়ারিং ফাইটার্স 28, এই গ্রুপের নাম থাকবে এবং ইনস্ট্রাক্টরের নাম থাকবে, ওখানে আমার নাম দিয়ে দিবা প্রতি পেজে। এটা মনে করো ছোট্ট একটা স্টিকার, ধরো এরকম করে তুমি একটা স্টিকার নিলা, স্টিকারে তুমি হচ্ছে এই নামগুলো লিখলা, তোমার নাম, গ্রুপের নাম এবং ইনস্ট্রাক্টরের নাম লিখে তুমি নোটটা করলা। নোটে ছবি তোলার সময় এই এক কোণে জাস্ট ওই স্টিকারটা রাখলা, ছবি তুললা, আবার পরের পেজে গিয়ে তুমি স্টিকারটা রাখলা, ছবি তুললা। হ্যাঁ, সো এইভাবে ছবিগুলা তুলে তুমি চাইলে আমাদের যে গ্রুপটা আছে এইচএসসি এডুকেশন বাংলাদেশ ওইখানে পোস্ট করে দিবা, অথবা যদি কেউ পোস্ট না করতে চাও আমাকে ইনবক্সে দেখাইলেও হবে। হ্যাঁ, তো আজকে ক্লাস এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আর হোমওয়ার্ক কিন্তু অবশ্যই দেখাইতে হবে সবাইকে। হোমওয়ার্ক না দেখাইলে কিন্তু শাস্তি আছে, শাস্তি হচ্ছে গ্রুপ থেকে কিন্তু রিমুভ করে দিব। যদি কেউ খেয়ালই করো, খুব সাবধান, হোমওয়ার্ক কিন্তু অবশ্যই দেখানো লাগবে এবং এইগুলা খাতায় অবশ্যই করা লাগবে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর কোনো কিছু না বুঝলে আমাকে ইনবক্সে বইলো, আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আর এই লেকচারের পিডিএফটা ঠিক এই পোস্টেরই কমেন্টে আমি দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।